তিস্তা পানি বন্টন চুক্তির সমাধান চান ডক্টর ইউনূস, ভারতের সাথে আলোচনার আগ্রহ প্রকাশ। অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকতে ভারতের সামরিক বাহিনীকে প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশ। জেনেভা ক্যাম্পে অপ্রতিরোধ্য মাদক সিন্ডিকেট, নেপথ্যে জাহাঙ্গীর কবির নানক। পরিবহন খাতের মাফিয়া ডন শাহজাহান খান হত্যা মামলায় 7 দিনের রিমান্ডে। বাজারে শীতের সবজি এলেও দাম ঊর্ধ্বমুখী, ফের চড়া চালের বাজার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। বাংলাদেশের মতো ভাটির দেশের অধিকারকে গুরুত্ব দিয়ে তিস্তা নদীর পানি বন্টন চুক্তির সমাধান চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে বলেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত এ চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করতে ভারতের সঙ্গে আলোচনা করবে তার সরকার। সাক্ষাৎকারটি প্রকাশ করে এনডিটিভি। রিপোর্ট দুলি মল্লিকের। দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা পানি বন্টন চুক্তি দফায় দফায় আলোচনার পরও দূর হয়নি বাংলাদেশ ও ভারত দুদেশের মধ্যে মতপার্থক্য। এবার এই মতপার্থক্য দূর করতে চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে উঠে আসে তারই তথ্য। বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই বিষয়টি নিয়ে কোনো দেশেরই লাভ হচ্ছে না। কতটুকু পানি বাংলাদেশ পাবে সেটা জানা উচিত। একই সঙ্গে পানির পরিমাণ নিয়ে যদি বাংলাদেশ খুশি নাও হয় তাতেও সমস্যা নেই উল্লেখ করে বিষয়টির সমাধান জরুরি বলে মনে করেন ডক্টর ইউনূস। বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকারকে গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এ সমস্যার সমাধান চান তিনি। ভারতকে চাপ দেওয়ার চেয়ে একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমাধান করা ঠিক বলে মনে করেন ডক্টর ইউনূস। সাক্ষাৎকারে সম্প্রতি বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যার বিষয়টিও উঠে আসে। এই বন্যার জন্য বিভিন্ন গণমাধ্যমে ভারতকে দায়ী করার বিষয়ে জানতে চাওয়া হলে চুক্তি সই না হওয়া পর্যন্ত এ ধরনের সংকটকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার তাগিদ দেন তিনি। সীমান্ত হত্যা সম্পর্কেও কথা বলেন ডক্টর ইউনূস। হত্যাকাণ্ড কোনো সমাধান নয় উল্লেখ করে আইনি উপায়ে সমাধানের উপর জোর দেন তিনি। সাক্ষাৎকারে উঠে আসে সার্ক প্রসঙ্গ। বলেন, 8 জাতির এই আঞ্চলিক জোট মহৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হলেও এখন শুধু কাগজেই সীমাবদ্ধ। তিনি সার্কের চেতনা পুনরুজ্জীবিত করতে চান বলে জানান। এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নিতে মিয়ানমারকে রাজি করাতে ভারতের সহায়তা চাইবেন বলে জানান ডক্টর ইউনূস। এ নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন ডক্টর ইউনূস। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, হামাসের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতির কথাও উল্লেখ করে সামরিক কমান্ডারদের ঘটনা প্রবাহ বিশ্লেষণের পরামর্শ দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দেশটির উত্তরপ্রদেশের লখনউতে সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে সভাপতির ভাষণে সব কথা বলেন রাজনাথ সিং। এ সময় ভারতের উত্তর সীমান্তের পরিস্থিতি সহ প্রতিবেশী দেশগুলোর সাম্প্রতিক ঘটনা প্রবাহ শীর্ষ সামরিক নেতৃত্বকে বিস্তৃত ও গভীরভাবে বিশ্লেষণ করতে বলেন তিনি। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় ভবিষ্যতে ভারত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তা বিশ্লেষণ করে অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলার জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন রাজনাথ সিং। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গড়ে উঠেছে অপ্রতিরোধ্য মাদক সিন্ডিকেট। নেপথ্যে মদত জুগিয়েছেন এলাকার প্রভাবশালী সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
আর মাঠে থেকে সরাসরি নেতৃত্ব দিতেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন। এসবের প্রতিবাদ জানালেই যাকে তাকে ফাঁসানো হতো মাদক সংক্রান্ত মিথ্যা মামলায়। ২১ স্পেশালে দীপু শিকদারের ২ পর্ব প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন এরশাদ আলী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জেনেভা ক্যাম্পের বাসিন্দাদের উপর এভাবেই নির্বিচারে গুলি চালায় নানক রাষ্ট্রনের পোষ্য ক্যাডার জাম্বো। তার সেই গুলিতে প্রাণ হারায় নিরীহ এক তরুণ। আমাদের যে এখানে এমপি ছিল নানক, আর আমাদের এই যে ছিল রাষ্ট্রন, এদের পক্ষেরা ছেলে, আমাদের ক্যাম্পেরও ছেলে, এদেররা এখানে গুলি বর্ষণ করছে, আর তার জন্য আমার ভাগনাকে লাগলো আর সে মারা গেল। শুধু এই আন্দোলনেই নয়, বছরের পর বছর ধরে বিহারি ক্যাম্পে এমন নির্যাতনের গল্প অনেক। নানক ওর নেতৃত্বে মোহাম্মদপুর এলাকায় এই মাদক ব্যবসায়ীদেরকে উৎসাহ দিয়ে মাদক ব্যবসা করাইতো। ওরা এটার থেকে সিন্ডিকেট একটা তৈরি করেছে, তারা চাঁদাবাজিও করতো। যারা প্রতিদিন কামাই করে প্রতিদিন খায় তাদের উপরে অত্যাচার করছে। প্রকাশ্যে লাইন ধরে এখানে বিক্রি হয় হেরোইন, ইয়াবার মতো মাদক। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের ছত্রছায়ায় গড়ে ওঠে ভয়ঙ্কর এক মাদক সিন্ডিকেট। সরাসরি নিয়ন্ত্রণ করতেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন। তাদের আশীর্বাদে বুন্দিয়া সোহেল সহ সিন্ডিকেটের শতাধিক সদস্য দাপিয়ে বেড়াতেন জেনেভা ক্যাম্প। কথা না শুনলে ফাঁসিয়ে দেয়া হতো মাদক মামলায়। জাম্বুরা সব তো রাষ্ট্রের লোকজন, বুঝছেন না? ওরা আয়া অত্যাচার করে, মানুষের উপরে যেরকম তেরকম ব্যবহার করে, যার তার ঘরে পুলিশ পাঠায় দেয়, হয়রানি করে। আমাদের লোককে পাতার মামলা ৫০০ মামলা দিয়ে ওদেরকে ভিতরে করে দিত। আর আমরা একটা সাধারণ দোকানদার, আমাদের থেকে টাইট চাইতো, টাকা চাইতো। আমার ছোট ভাইয়েরা ৭ নম্বর সেক্টরে নিয়ে যায়, ওরা অনেক মারছে, মানে মাদক খাওয়ায় মারছে, শরীরে ইনজেকশন দিছে, ইনজেকশন দিয়ে তারে মারছে। আমার বাসুরের ছেলে বাসায় ঘুমানো ছিল, ঘুমানো অবস্থায় নিয়ে যায়, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ওর চোখে পট্টি মারে ওরে মারা হয়েছে, এবং কি ওরে মিথ্যা মামলা দিয়ে সাজায় ২০০ গ্রাম হিরোইন দিয়ে রেজা চালান করছে। জমজমাট মাদক সাম্রাজ্যের নিয়ন্ত্রণে বিহারীদের সংগঠন এসপিজিআরসির শীর্ষ নেতাদের ভূমিকাও রহস্যজনক বলে জানিয়েছেন অনেকে। তবে যথারীতি তা অস্বীকার সংগঠনের সভাপতির। এখানে একটা সিন্ডিকেট কাজ করতেছে। মাদক তো হুট করে এখানেই চলে আসেনি, বর্ডার ক্রস করে এখানে আসে। বর্ডারে কেন একটা চাপ সৃষ্টি করা হলো না কেন? লাগামহীন মাদক কারবারিদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই পুলিশ কর্মকর্তা। এর পেছনে যারা মাস্টার মাইন্ড, যারা গডফাদার, যাদের আশ্রয় প্রশ্রয়ের মদদে তারা চলে, যারা তাদেরকে লিগ্যাল শেল্টার দেয়, এদের নামও আমরা সংগ্রহ করেছি। আমরা অতি শীঘ্রই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উদ্যোগ নেব। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের তালিকা প্রশাসনের হাতে রয়েছে বলে দাবি পুলিশের। যারা এর সঙ্গে জড়িত তাদের তালিকা সংগ্রহ করেছি। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহতাব মিরাজের প্রতিবেদন। বৈষম্য বিরোধী আন্দোলনে কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় শুক্রবার বিকেল ৪টার দিকে শাহজাহান খানকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিজ্ঞ আদালতে আজকে ঘটনার পরিষ্কার তথ্য দিয়ে এই আসামির বিরুদ্ধে 10 দিনের প্রসিকিউশন পক্ষ রিমান্ড আবেদন দাখিল করেন। বিজ্ঞ আদালত ঘটনা শুনে এই যেহেতু আব্দুল মোতালিব মারা গিয়েছেন ঘটনাস্থলে, এর কারণে এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। উনাকে 10 দিনের জন্য রিমান্ড চেয়েছিলেন। উনার হার্ট এভাবে ম্যাচিক হয়েছে যে উনি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ৪ আগস্ট কিশোর আব্দুল মোতালিবকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় মোতালিবের বাবা বাদী হয়ে ২৬ আগস্ট মামলা করেন। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। শাহজাহান খান এক যুগ আগেও ঢাকা শহরে ছিল না কোনো ফ্ল্যাট বা জমি। মন্ত্রিত্ব পাওয়ার আগে তার মাসিক আয় ছিল ১,৭০,০০০ টাকা।
মন্ত্রী হবার পর তার সম্পদ বেড়েছে প্রায় 100 গুণ। নিজ জেলা মাদারীপুর আর ঢাকা শহরে গড়েছেন সম্পদের পাহাড়। আছে আবাসন, হোটেল ও শিপিং ব্যবসা। পরিবহন খাতে চাঁদাবাজির একক গডফাদার শাহজাহান খান। মাদারীপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান ও তার স্ত্রীর সম্পদ 15 বছরে বেড়েছে অস্বাভাবিক হারে। বেড়েছে বাৎসরিক আয়ও। মাদারীপুর শহরে মুকুটহীন সম্রাট শাহজাহান খানের দৃশ্যমান সম্পত্তির মধ্যে আছে 10 তলা একটি বাসভবন, 6 তলা একটি হোটেল, আছে সার্বিক ফুড ভিলেজ। মাদারীপুর স্কুল অ্যান্ড কলেজের জমি দখল করে সেখানে গড়ে তোলেন 4 তলা ভবন। একই শহরে রয়েছে তার 3টি পেট্রোল পাম্প। 4 তলা ভবনে নিজের বাবার নামে আসমত আলী খান হাসপাতাল। এছাড়া সার্বিক পরিবহনের মালিকও তিনি ও তার পরিবার। ভাইদের আছে অঢেল সম্পত্তি। রাজধানীর বুক জুড়ে সাবেক এই মন্ত্রীর রয়েছে একাধিক বাড়ি। মাদারীপুর 2 নম্বর আসন থেকে টানা 8 বারের এমপি ও 2 বার নৌ পরিবহন মন্ত্রী ছিলেন শাহজাহান খান। জেলার সবকিছুই ছিল তাদের নিয়ন্ত্রণে। ছোট ভাই হাফিজুর রহমান জাচ্চু খান জেলার টেন্ডার নিয়ন্ত্রণ করতেন। মাদারপুরে তার ছোট ভাই জাচ্চু খান যত টেন্ডারবাজি কিশোর গ্যাং হইতে আরম্ভ করে তার এই নেতৃত্ব হয়েছে। এটা মাদারপুরের আনাচে কানাচে সকল লোকজনই জানে। অনেকে মুখ খুলতে পারে না ভয়ের কারণে। এটা কারেন্টটা চলতে তো কইতে পারতাম, মালিক সমিতির একটা চেক পয়েন্ট ছিল শ্রমিক ইউনিয়নের আমাকে মতো লোকজন, তারা আমাদের আটকাই রাখতো। ঠিক আছে, যাইতে দিত না, আইতে দিত না, জ্ঞান করার চেষ্টা করতো। তো আমরা গেলে বলতো সাধারণ কোনো অটো চলতে। রাস্তার ইলেকট্রিক কাজগুলো রাত্রের বেলা পরিচালনা কইরা সদর উপজেলার তো ভিতর তামাতি, ঠিক আছে, যেই টাকা টেন্ডার হয়েছে তার তো 3 গুণ বেশি টাকা নিয়ে সেই কাজ করছে। ঠিক আছে, অন্য কেউ কাজ করতে দেয় নাই। শ্রমিক ফেডারেশনের সে দায়িত্বে থাকা অবস্থায় শ্রমিক দিয়া চাঁদাবাজি করা, তার ভাই টেন্ডারবাজি করছে মাদারীপুর শহরে, অন্য ভাইরা ভূমি দস্যুতা এবং সবকিছু মিলে তারা মাদারীপুরে ব্যাপক সন্ত্রাস, লুটপাট। তার ছোট ভাই জাচ্চু নানা নামে খ্যাত, সে মাদারীপুর কিশোর গ্যাং পরিচালনা করা। আমরা এর সঠিক বিচার চাই। এছাড়া মন্ত্রী থাকা অবস্থায় চট্টগ্রাম বন্দরও ছিল ছোট ভাই জাচ্চু খানের হাতে। আর এক ভাই অ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খান ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান। টেন্ডারবাজি, ভূমি দখল, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদক নিয়ন্ত্রণ সহ ভয়ঙ্কর সব অভিযোগ শাহজাহান খানের পরিবারের বিরুদ্ধে। বিএনপি, জামায়াত সহ সাধারণ মানুষ এখন পর্যন্ত তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। বছরের পর বছর শ্রমিক ফেডারেশনের নির্বাহী সভাপতির পদে থেকে তিনি হয়ে ওঠেন পরিবহন জগতের কিং। কাজ করেন পতিত স্বৈরাচার শেখ হাসিনার লাঠিয়াল বাহিনীর সর্দার হিসেবে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাজারে এসেছে শীতকালীন সবজি। সরবরাহেও তেমন ঘাটতি নেই, তারপরও দাম না কমায় স্বস্তি মিলছে না ক্রেতাদের। অন্যদিকে প্রায় 2 মাস ধরে বাড়তি চালের বাজারে নেই কোনো সুখবর। অপরিবর্তিত রয়েছে আলু, পেঁয়াজ, ডিম ও মাংসের দাম। সঞ্জয় অধিকারী রিপোর্ট। রাজধানীর বাজারগুলোতে থরে থরে সাজানো বাহারি সবজি। গ্রীষ্মকালীন সবজির পাশাপাশি সরবরাহ বেড়েছে ফুলকপি, বাঁধাকপি, শিম সহ নানা ধরনের শীতের সবজির। তবে দাম তেমনটা কমেনি। ফুলকপি 60 টাকা পিস, বাঁধাকপি 60 টাকা পিস, পেঁপে আছে আপনার 40 টাকা কেজি, লাউ হলো 60 টাকা পিস, শিম হলো 280 টাকা। সাধারণ বাজারের পাশাপাশি রাজধানীতে কৃষকের বাজারে টাটকা শাকসবজি মেলায় ক্রেতাদের আগ্রহ বেড়েছে। আমাদের ওইখান থেকে এখানে একটু দামটা একটু বেটার, একটু ভালো এখানকার থেকে। আর আমরা পিওর যে সবজিটা এটা নিয়ে আসি আমাদের ক্ষেতের ফ্রেশ, ওরা একদম ক্ষেত থেকেই সরাসরি নিয়ে আসে, এই জন্য দামটা মানে সব জায়গার মতো ওইরকমই, একই রিজনেবল। আলু, পেঁয়াজ, রসুন, আদার দাম রয়েছে অপরিবর্তিত। সবটার দামই কম আছে। পেঁয়াজ এখন 115 টাকা 10 টাকা বিক্রি করি, আলু 55 টাকা 50 টাকা বিক্রি করি, রসুন হলে এটা 220 টাকা 30 টাকা, আর আদা 240-50 টাকা এরকম। 2 মাস ধরে চালের দাম বাড়তি, সহসা কমারও কোনো লক্ষণ নেই বলে জানান বিক্রেতারা। দাম সে পুরোটাই আছে, খালি কমবো শুনতে আছে, কিন্তু কমার কোনো লক্ষণ দেয়নি। বাড়ার কারণে আমরা তো কোনো চাল বিক্রি করে কোনো লাভ বা একটা নেয়ার ওরকম সিস্টেমে নেই। কিনা দামে তো কাস্টমার নিতে চায় না, সব চালের দাম বাড়ছে। ইলিশ মাছের সরবরাহ বাড়লেও দাম তেমন কমেনি। আমরা শুনি যে ইলিশের অনেক উৎসাহ, কারণ আমরা কিন্তু উৎসাহ জিনিস পাইতেছি না। কেন যে কথা পাবলিকে বলে আর ব্যবসায়িক কথাটা মিল নাই। তারা নেড়ে দেয় সস্তা,
জায়গায় এই দেখে দাম। কারণ আমরা বিক্রি করি তাগুলো বিতর্ক হয়, কারণ আমরা যে দামে আনি তার যে আরো কম দামে তারা বলে। ডিম, মুরগি, গরু ও খাসির মাংস আগের দামে বিক্রি হচ্ছে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কুষ্টিয়ায় আবারও বেড়েছে সব ধরনের চালের দাম। বেশি বেড়েছে মোটা চালের দাম। 1 মাসের ব্যবধানে কেজিতে বেড়েছে 1 থেকে 2 টাকা। ধানের দাম বাড়ায় চালের দাম বাড়ছে, এমন দাবি চালকল মালিকদের। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের বৃহত্তম চালের মুকাম কুষ্টিয়ার খাজানগর। মাসের ব্যবধানে আবারও চড়া চালের বাজার। বাসমতি, শুরু মিনিকেট, আঠাশ, কাজললতা, বাবু আঠাশ মোটা চালের দাম কেজিতে বেড়েছে 2 টাকা। 1 মাস আগে 56 টাকা কেজিতে বিক্রি হলেও এখন তা 58 টাকা। চিকন চালের দাম কেজিতে বেড়েছে 1 টাকা। 15-20 দিন আগের চাইতে এখন হালকা একটু চাহিদা বেশি। ওনারা এখন বলতেছে ধান পাওয়া যাচ্ছে না, যার কারণে চাউলের দাম কোনো কেজিতে 58 টাকা করে বৃদ্ধি পাইছে। চালকল মালিকরা বলছেন, হঠাৎ ধানের দাম বাড়া এবং সরকারি গুদামে চাল সরবরাহের কারণে মোটা চালের উপর চাপ বেড়েছে, সাথে বেড়েছে দাম। সিজন থেকে এ পর্যন্ত ধানের দাম প্রায় 350 টাকার উপরে মনে বৃদ্ধি পাইছে। মিলগেটে দাম বাড়ায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। মিনিকেট কিনছি 1680 থেকে 1700 টাকা মাসখানিক আগে। এদিকে চালকল মালিক সমিতি বলছে, অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালালে কমে আসবে দাম। বাজারের যেই বর্তমান যে ধান চাউল আছে তাতে কোনো প্রকারের বৃদ্ধি হওয়ার কোনো অবকাশ নাই। তবে খাদ্য অধিদপ্তর এবং ভোক্তা দৃষ্টি তাদের রাখতে হবে। খুশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। লিয়াজো কমিটির সাথে বিএনপির বৈঠক, জনগণের স্বপ্নের দেশ গড়ার প্রত্যয়। শিল্পাঞ্চলে অস্থিরতা রোধে আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযান, আটক 14। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। জাতীয় ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি এই কথা বলেন। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অগাস্টের বিজয় যারা মেনে নিতে পারেনি তারা ঘাপটি মেরে ষড়যন্ত্র করছে। মানিক শিকদারের রিপোর্ট। চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরাম সহ কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন বিএনপির লিয়াজো কমিটি। আলোচনা শেষে গণমাধ্যমে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। যুগপথের যে ঐক্যটা, সেই ঐক্যটা আমরা অটুট রাখছি। তিনি বলেন, জনগণের স্বপ্নের বাংলাদেশ গড়তে বিএনপির 31 দফা সাধারণ মানুষের মতামত নিয়ে কার্যকর করা হবে। আমাদের এই যুগপথ আন্দোলনের সময় আমরা যে 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি, যে রাষ্ট্র মেরামতের যে প্রস্তাব দিয়েছে, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগুলো বাস্তবায়নের জন্য আমরা জনগণের কাছে তুলে ধরব। আমাদের সকলে মিলে এই রাষ্ট্র মেরামতের বিষয়গুলো তুলে ধরব, কারণ এই সংস্কারগুলো জাতির আজকে প্রত্যাশা। এ সময় গণফোরাম সভাপতি বলেন, 3 মেয়াদে বিনা ভোটে নির্বাচন ও অর্থ পাচার করে দেশের অর্থনীতি পঙ্গু করে দেওয়া হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এই নির্বাচনগুলি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে হবে। এটার জন্য যা যা করণীয় প্রয়োজন সমস্ত রাজনৈতিক দলগুলির সাথে পরামর্শ করে এই সকল অবশ্যই করবেন, আমরা আশা করি। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে রামপুরায় নিহত রিকশা চালক সাগরের পরিবারের কাছে অর্থ সহায়তা প্রদান শেষে রুহুল কবির রিজভী বলেন, কালো টাকার মালিকদের অশুভ তৎপরতা রুখে দেয়া হবে। আমাদের এই বিজয়কে নস্যাৎ করার জন্য যারা অসন্তুষ্ট হয়েছে তারা কিন্তু থেমে নেই। যারা পরাজিত হয়েছেন তাদের ছিল অনেক কালো টাকা, তাদের আছে অনেক কালো টাকা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তার দেশের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের কথা বলায় কড়া সমালোচনা করেন রিজভী। এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করছে এবং আরো করতে পারে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আগামীকাল সকাল থেকে গার্মেন্টস শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। রাজধানী উত্তরায় মালিক শ্রমিক নেতা, সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে এক বৈঠক শেষে এ আহ্বান জানানো হয়।
এ সময় গার্মেন্টস শ্রমিক নেত্রী নাজমা আক্তার বলেন, শ্রমিকদের দাবি মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। এ সময় তিনি বলেন, ভবিষ্যতে শ্রমিকদের আর যেন কালো তালিকা করা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এ সময় বিজিএমইএর পক্ষ থেকে রফিকুল ইসলাম বলেন, পোশাক শিল্প এখন কঠিন পরিস্থিতির মুখে, তাই কারখানাগুলো চালু রাখতে আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান করা হবে। শিল্পাঞ্চলে অস্থিরতা রোধে চলমান যৌথ বাহিনীর অভিযানে নাশকতাকারীর সন্দেহে এ পর্যন্ত 14 জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে সাভারে 3 জন ও আশুলিয়ায় 11 জন আটক করা হয়। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার মধ্যরাতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালায় যৌথ বাহিনী। এই অভিযানে আশুলিয়া থেকে রাতে 6 জন এবং পরে আরও 5 জনকে আটক করা হয়। সাভার থেকে আটক করা হয় 3 জনকে। পুলিশ জানায়, ঝুট ব্যবসায় প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গার্মেন্টস শ্রমিকদের উস্কে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়েছে। যে আক্রমণ করতেছিল সেই সময় আমাদের সেনাবাহিনী, আমাদের আপনার যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, তাদের হাতে আরও 6 জন আটক আছে। মোট 6-9 জন আটক আছে, গ্রেপ্তার আছে আমাদের কাছে। কয়েকদিন সাভার আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের আন্দোলনের কারণে অস্থিরতা দেখা দেয়। শিল্প পরিবেশ স্বাভাবিক রাখতে আন্দোলনে ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারি নির্দেশনায় শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে 8 জনকে গ্রেফতার করা হয়েছে, উদ্ধার করা হয়েছে সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। কক্সবাজার সদর উপজেলার PM খালি ইউনিয়নে এ অভিযান চালানো হয়। পরে আটকদের তথ্যে 2টি বাড়ি তল্লাশি করে 3টি 1 নলা বন্দুক ও 2টি LG, 2টি 9mm পিস্তল, 3টি পিস্তল ম্যাগজিন, 29টি কার্তুজ সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসব অপরাধীরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। সাবেক ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেফতার করেছে র্যাব। গণমাধ্যমকে র্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তমালের কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, 4 রাউন্ড গুলি ও ইয়াবা জব্দ করা হয়। এছাড়া তার ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে। তমাল ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। 2017 সালে সাংবাদিক মারধর এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। ভারতের সাথে আন্তঃসীমান্ত সকল নদীর বাঁধ ভেঙে দেওয়ার দাবিতে ডুম্বুর অভিমুখে লং মার্চ করছে ইনকিলাব মঞ্চ। রাজধানী শাহবাগ থেকে এই লং মার্চ শুরু হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি বলেন, ভারত চাইলেই এককভাবে আন্তঃসীমান্ত নদীতে বাঁধ দিতে পারে না। এসব বাঁধের কারণে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে গেছে। পরে লং মার্চের বহর TSC প্রদক্ষিণ করে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর অভিমুখে যাত্রা করে। পথিমধ্যে রাজধানী যাত্রাবাড়ি ও কুমিল্লার চান্দিনার পথ সমাবেশ হবে। এরপর কুমিল্লার টাউন হলে ছাত্র জনতার সার্বভৌম সমাবেশে দাবি ঘোষণার পর বিবির বাজারে আরেকটি সমাবেশের পর লং মার্চ কর্মসূচি শেষ হবে বলে জানান মুখপাত্র। ভারত গত 50 বছরের বেশি সময় ধরে আমাদের প্রত্যেকটা আন্তঃসীমান্ত নদীতে আমাদেরকে না জানিয়ে, আমাদেরকে না ডেকে তারা একের পরে এক বাঁধ নির্মাণ করেছে। যতগুলো একতরফা অবৈধ বাঁধ নির্মাণ করেছে, অতি সত্বর সেই বাঁধগুলো আন্তর্জাতিক কমিউনিটিকে নিয়ে, আন্তর্জাতিক ফোরামকে সাথে নিয়ে উচ্ছেদ করতে হবে। কারসাজি শেয়ারের ডাম্পিং স্টেশনের তকমা ঘুচাতে চায় রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ICB। জুয়ারিদের কবলমুক্ত হয়ে পুঁজি বাজারে রাখতে চায় বড় ভূমিকা। তবে ঘুরে দাঁড়াতে নতুন তহবিলের কথা জানালেন প্রতিষ্ঠানটির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। গত 1.5 দশকে কারসাজি শেয়ারের ডাম্পিং স্টেশনের তকমা কামিয়েছে রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ICB। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির কিছু অসাধু কর্মকর্তা জুয়ারিদের সাথে যোগসাজশ করে ICBর কোর্টে কিনেছে উচ্চ মূল্যে দুর্বল কোম্পানির শেয়ার। এতে ICBর লোকসান হলেও অনৈতিক উপায়ে লাভবান হয়েছে অসাধু কর্মকর্তা এবং জুয়ারিরা।
পদ্মা ব্যাংকের মতো দুর্বল প্রতিষ্ঠানে 60 কোটি টাকার মতো বিনিয়োগ করেছে আইসিবি। সঙ্গে দুর্বল এই ব্যাংকে 200 কোটি টাকার এফডিআরও করেছে প্রতিষ্ঠানটি, যা ফিরে পাওয়া নিয়ে বড় সংশয় রয়েছে। তবে হাসিনার পতনের পর পুঁজিবাজারের পাশাপাশি আইসিবিতেও এসেছে নতুন নেতৃত্ব। সাধারণ বিনিয়োগকারীদের প্রত্যাশা, এখন থেকে সঠিক পথেই চলবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি। এতদিন তো আইসিবি ছিল খারাপ এবং পচা কোম্পানির ডাম্পিং স্টেশন, এখন যেন তারা ভালো শেয়ারকে সাপোর্ট দেয়। মার্কেটের দিকে ওনাদের নজর থাকতে হবে, সাধারণ বিনিয়োগকারীর দিকে নজর থাকতে হবে। কোনো গেমলার বা কোনো অসাধুর প্রতি ওনাদের কোনো দুর্বলতা যেন না থাকে। আমরা আশা করি যে উনি যা করবেন সেটা বিনিয়োগকারীদের স্বার্থেই করবেন। বিশ্লেষকদের মতে আইসিবির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা জরুরি। দেশের পুঁজিবাজারে শক্তিশালী প্রতিষ্ঠানটি রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। আমাদের প্রথম প্রত্যাশা হচ্ছে যে আইসিবি ভালো ফান্ডামেন্টাল স্টকস সেগুলিতে থাকবে, সেগুলির ব্যাপারে রিসার্চ পাবলিশ করবে, আপনার বিনিয়োগকারী তৈরি করবে। বিনিয়োগকারী তৈরি করা হচ্ছে আইসিবির অন্যতম প্রধান কাজ। সদ্য চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া অধ্যাপক আবু আহমেদ বলছেন, গত 1.5 দশকে ইচ্ছাকৃতভাবেই অনেক লোকসানি খাতে বিনিয়োগ করেছে আইসিবি। ঘুরে দাঁড়াতে নতুন ফান্ডের কথা বলছেন তিনি। কোনো দালাল বা ইন্টারমিডিয়ারিজ এখানে আসি ডাম্পিং ফাম্পিং করার জন্য ঘুরাঘুরি করতে পারবে না। আগের চেয়ারম্যান মহোদয়ের সময় কিছু ফিউ থাউজেন্ডস মানে কয়েক হাজার কোটি টাকা চাইছে সরকার থেকে। সেটা যদি সরকার অত টাকা হয়তো নাইবা দিল, 1000 কোটি টাকা 1500 কোটি টাকা দিল, 1500 হ্যাঁ, তাহলে হয়তো নতুন করে আইসিবি শুরু করতে পারে মার্কেট সাপোর্ট অথবা পোর্টফোলিও ম্যানেজমেন্টের একটা গুণগত পরিবর্তন। আলোচিত বাংলাদেশ ফান্ডের কর্তৃত্ব আবার আইসিবির হাতে ফিরিয়ে আনা হবে বলেও জানান এই চেয়ারম্যান। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, আবারও নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। অসহনীয় মানবিক সংকটে গাজা, বলছে জাতিসংঘ। জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ। নারী বিশ্বকাপে আয়োজক না হয়েও বোর্ডে বাংলাদেশের নাম, বিক্রিত টিকিট থেকেও মিলবে লভ্যাংশ। রাতের 21 সংবাদে আমন্ত্রণ আবার। মৌসুমের মাঝামাঝি এসে বড় সাইজের ইলিশ ধরা পড়ায় সরগরম দক্ষিণাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। ট্রলার মালিক, ইলিশ ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত ঘাট এলাকা। গত বছরের তুলনায় ইলিশ আহরণ কম হলেও আকার বড় হওয়ায় এবার লাভবান হচ্ছেন মৎস্যজীবীরা। বরগুনা প্রতিনিধি জয়দেব রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জ্যৈষ্ঠের 15 তারিখ থেকে আশ্বিন পর্যন্ত 4.5 মাস ইলিশের মৌসুম। শুরু থেকে 2 মাস বঙ্গোপসাগরে রূপালী ইলিশের দেখা না মিললেও বদলেছে চিত্র। শত শত ট্রলার বোঝাই ইলিশ সাগর থেকে ফিরছে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে। সূর্যোদয়ের পর থেকে ভিন্ন রূপ নেয় এই বিএফডিসি ঘাট এলাকা। মাছ বোঝাই ট্রলার থেকে ইলিশ খালাসে ব্যস্ত ঘাট শ্রমিক, কেউ বা পাইকারি কিনে চালানের জন্য প্যাকিং করছেন। জেলেদেরও প্রত্যাশা, কিছুদিন এভাবে ইলিশ ধরা পড়লে পেছনের ঘাটতি কাটিয়ে উঠতে পারবেন তারা। যে মাছ ছিল 60,000 হ্যাঁ হয়েছে 55, 54, ঝাটকা এর আগে বেশি 20,000, আজকে হয়েছে 15-14,000 কেজির মাছ। এইখানে বিক্রি হইতেছে 15 থেকে 15 টাকা এইভাবে, আর খুচরা বাজার বিক্রি করে 17-18 টাকা কেজি বিক্রি করে। অন্য বছরের তুলনায় এবছরে মাছের সাইজ বড় এবং দামও ভালো। খুচরা বাজারে মাছটার দামটা বেশি, এইটার কারণ হলো 2-3 হাত বদল হয়। বরগুনার এই ঘাট থেকে প্রতিদিন রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে ইলিশ। এই মুহূর্তে যদি ইন্ডিয়ায় মাছ যেত তা আমাদের বাংলাদেশের যে লোকজন আছে আমাদের, তা আমরা খাওয়ার মতো থাকতো না দাম। সাগরে মাছ আছে কিন্তু ধরার সময় হয় নাই। ধরার সময় বলতে ঝড় বৃষ্টির কারণে সাগরে যাইতে পারে না, মাছও ধরতে পারে না। বিএফডিসি জানায়, ধরা পড়া ইলিশের আকার বড় হওয়ায় দামে লাভবান হচ্ছেন মৎস্যজীবীরা। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে অত্র অবতরণ কেন্দ্রে মাছ অবতরণ বেশি হবে এবং রয়্যালটি টুলও বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, পাইকারিতে ইলিশের দাম কম থাকলেও খুচরা বাজারে একটু বেশি। খুচরা বিক্রেতা থেকে আড়তদার, সেখান থেকে পাইকারি, এরকম 2-3টে হাত ঘোরার কারণে কিছুটা দাম হেরফের হয়। তো আমরা সেসব জায়গাতেও কাজ করব যাতে যতটা সম্ভব দামটা কমিয়ে আনা যায়।
চলতি বছরের মৌসুমের শুরু থেকে আগস্ট পর্যন্ত বিএফডিসি ঘাটে ইলিশ মাছ বিক্রি হয়েছে ৩৭৭.৮ টন এবং রাজস্ব আদায় হয়েছে ৫৫,৫৭,০০০ টাকা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। বাণিজ্য সংবাদ। ফরেস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বোর্ড রুমে আয়োজিত সভায় নতুন পরিচালনা পর্ষদ গঠনের পটভূমি তুলে চেয়ারম্যান বলেন, দেশের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করে ফরেস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শিগগিরই ঘুরে দাঁড়াবে, অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যে বলিষ্ঠ এবং ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশাবাদ জানান তিনি। এ সময় জানানো হয়, ব্যাংকের ২০ লক্ষাধিক গ্রাহক সহ সকল স্টেক হোল্ডারের স্বার্থ সমুন্নত রাখতে নিবিড়ভাবে কাজ শুরু করেছে নতুন পরিচালনা পর্ষদ। এবার আন্তর্জাতিক সংবাদ। চলমান পোলিও টিকা কর্মসূচির মাধ্যমেও থেমে নেই গাজায় ইসরায়েলি হামলা। সর্বশেষ তেল আবিবের আক্রমণে প্রাণ গেছে ১৭ ফিলিস্তিনির। গেল মাসে গাজাবাসী কোনো রেশন পায়নি জানিয়ে জাতিসংঘ বলছে, মানবিক সংকট এখন অসহনীয় পর্যায়ে। এদিকে যুদ্ধবিরতির অগ্রগতিতে নেতানিয়াহুকে চাপ দিলেও হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনায় নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। গাজা উপত্যকা জুড়ে বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে ৪১,০০০-এর কাছাকাছি। থেমে নেই বোমা হামলা আর সশস্ত্র আক্রমণ। সাবরা এলাকায় ভয়াবহ হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৫ জনের। বোমা হামলা হয়েছে জয়তুন শহরেও, সেখানেও প্রাণহানি হয়েছে ৬ জনের। রাফাতে তাণ্ডব চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে কমপক্ষে ৬ জনের মরদেহ। উপত্যকা জুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি সামরিক বাহিনী জরুরি পোলিও টিকাদান অভিযানের সাথে যুক্ত মেডিকেল টিমের প্রবেশপথেও বাধা সৃষ্টি করছে। চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, মধ্য ও দক্ষিণ গাজার ১ মিলিয়নেরও বেশি মানুষ আগস্টে কোনো খাদ্য রেশন পায়নি। বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এছাড়া প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত। এদিকে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর ৪টি গোয়েন্দা ও গুপ্তচর বৃত্তির ঘাঁটি ধ্বংস হয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতি করে জিম্মিদের মুক্তির ব্যবস্থা করার দাবিতে বিক্ষোভে উত্তাল রয়েছে ইসরায়েল। আফসানা নীলা, ২১ টেলিভিশন। জানাবো খেলার সংবাদ। নারী টি-20 বিশ্বকাপ নিজ দেশে আয়োজন করতে না পারলেও আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই নাম। এজন্য আইসিসি থেকে বিসিবি পাবে $6 মিলিয়ন দেশীয় মুদ্রায়, যা প্রায় ৭১ কোটি টাকা। এছাড়া বিক্রিত টিকিট থেকেও লভ্যাংশ পাবে বিসিবি। চোটের কারণে ১ বছরের বেশি সময় মাঠের বাইরে পেসার ইবাদত হোসেন। হাঁটুর জটিল অস্ত্রোপচার ও দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার পর কয়েক সপ্তাহ ধরে অনুশীলনে ফিরেছেন তিনি। বাংলাদেশে আসন্ন ভারত সফরে দলের সঙ্গে থাকবেন ইবাদত। আমাকে ফিজিও এবং ট্রেনার, ফাস্ট বোলিং কোচ, ওনারা যে প্রোগ্রাম দিয়েছে ওই প্রোগ্রামই ফলো করতেছি। তো এখনও পর্যন্ত ওনারা রেস্ট্রিক্টেড মিনস 100% এফোর্টে বোলিং করাটা এখনও ওনারা পারমিশন দেয় নাই। সো আমি স্টিল 70-80 এরকম কাছাকাছি এরকম বোলিং করতেছি। তো আমার যে প্ল্যান যেটা আছে, হয়তোবা বাংলাদেশ টিমের সাথে হয়তোবা আমাকে ইন্ডিয়াতে নিবে। ওখানে দেখা যাচ্ছে আমার যে বোলিং সাপোর্ট, আমার ডক্টর, ফিজিও, ফাস্ট বোলিং কোচ, ট্রেনার সবাইকে আমি পাবো। এর সাথে শেষ করছি রাতের ২১ সংবাদ। যাবার আগে ফরেস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। তিস্তা পানি বন্টন চুক্তির সমাধান চান ডক্টর ইউনূস, ভারতের সাথে আলোচনার আগ্রহ প্রকাশ।
অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকতে ভারতের সামরিক বাহিনীকে প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশ। জেনেভা ক্যাম্পে অপ্রতিরোধ্য মাদক সিন্ডিকেট নেপথ্যে জাহাঙ্গীর কবির নানক। পরিবহন খাতের মাফিয়া ডন শাহজাহান খান হত্যা মামলায় 7 দিনের রিমান্ডে। বাজারে শীতের সবজি এলেও দাম ঊর্ধ্বমুখী, ফের চড়া চালের বাজার। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন equuse-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/equuse24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/equuse-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 12টা 55 মিনিটে। দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।